দেশ টিভি স্পোর্টস আওয়ারে আমন্ত্রণ সবাইকে। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয়রা। ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহর 50-তে 227 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 79 বল হাতে রেখে সহজেই জয় তুলে নেয় স্বাগতিকরা। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে লড়াইয়ের ন্যূনতম নমুনাও দেখাতে পারেনি টাইগাররা। ফলাফল 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হার। সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদের ঝড়গতির সূচনায় ভালো কিছুর ইঙ্গিত পায় বাংলাদেশ, কিন্তু সৌম্য 2 আর লিটন দাস 4 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 1 ও তানজিদ 46 রান করে আউট হলে 64 রানে 4 উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। মাহমুদুল্লাহ ও আফিফ 36 রানের জুটি করেন। আফিফ 24 রান করে আউট হন। এরপর জাকের আলী ও রিশাদ হোসেন আউট হলে 117 রানে 7 উইকেট হারিয়ে বড় স্কোরের ভিত নষ্ট হয়ে যায়। তবে অষ্টম উইকেটে তানজিমকে সাথে নিয়ে 92 রানে জুটি করেন মাহমুদুল্লাহ। লড়াই চালিয়ে যাওয়া মাহমুদুল্লাহ তুলে নেন 50। তানজিম 45 রান করে আউট হলে ভাঙে অষ্টম উইকেট জুটি। মাহমুদুল্লাহ 62 রান করে আউট হন। বাংলাদেশ অল আউট হয় 227 রানে। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয় ব্যাটারদের বড় কোনো পরীক্ষার মুখে ফেলতে পারেনি টাইগার বোলাররা। ব্রেন্ডন কিং এর 50-তে ভর করে 79 বল হাতে রেখে 3 উইকেটে 230 রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। কিং 82, এভিন লুইস 49 ও কিএসি কার্টি 45 রান করেন। টাইগার বোলার রানা, রিশাদ ও আফিফ একটি করে উইকেট নেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 15 সদস্যের টি-20 দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক হিসেবে আছেন নতুন মুখ পেসার রিপন মণ্ডল। টি-20তে ছন্দে না থাকায় বাদ পড়েছেন শরীফুল ইসলাম। দলে ফিরেছেন আফিফ হোসেন, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদ। বিস্তারিত রিপোর্টে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই অধিনায়ক নাজমুল শান্ত। সদ্য বাবা হওয়া ফিজো আছেন ছুটিতে। ফিরবেন সিলেটে শুরু হওয়া এনসিএল টি-20 দিয়ে। টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মেহেদী মিরাজও টি-20তে অনিয়মিত। অধিনায়কের গুরু দায়িত্ব এবার লিটন দাসের কাঁধে। সবশেষ ভারত সফরের টি-20 দল থেকে এবার ব্যাপক পরিবর্তন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রিপন মণ্ডল। যুব দলে খেলা এই পেসার গেল 3 বছরে ঘরোয়াতে বেশ ধারাবাহিক। ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন হয়েছে আফিফ হোসেনের। জায়গা পেলেন টি-20 দলেও। ফিরেছেন শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদ। টি-20 ফরম্যাটে এই 3 জন শেষবার দলে ছিলেন 2023 সালে। দলে 4 পেসারের পাশাপাশি আছেন 4 অভিজ্ঞ স্পিনার। ভারত সিরিজের টি-20 দল থেকে বাদ পড়েছেন স্পিনার রাকিবুল হাসান ও পেসার শরীফুল ইসলাম। 3 সংস্করণ মিলিয়ে লিটন এর আগে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন 9 ম্যাচে। এর মধ্যে জয় এসেছে 4 ম্যাচে। টি-20তে একবারই দলকে সামলেছেন লিটন, সেটাও 2021 সালে নিউজিল্যান্ড সফরে। অকল্যান্ডে হওয়া সেই ম্যাচে বাংলাদেশ হারে 65 রানে। সিরিজের প্রথম টি-20 শুরু হবে 16 ডিসেম্বর, আর শেষ দুটি ম্যাচ 18 ও 20 ডিসেম্বর। সবকটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সুযোগ বাংলাদেশের সামনে। অন্যদিকে টানা 3 জয় দিয়ে টাইগারদের হোয়াইট ওয়াশের মিশন স্বাগতিকদের সামনে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 7:30টায় মুখোমুখি হবে দুই দল। ছুরি নেই, ঢাল নেই, নিধিরাম সর্দার প্রতি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ফলাফল শুধুই হার। গেল 10 বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা 5 সিরিজ জয়ের পর চলমান সিরিজে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না বাংলাদেশ। আত্মবিশ্বাস দুমড়ে মুচড়ে এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য টাইগারদের। বরাবরের মতোই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা। কোনোভাবেই বড় রানের দেখা পাচ্ছে না লিটন, সৌম্যরা। ম্যাচে রান তোলার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন দলের মিডল অর্ডাররা। তবে গেল 2 ম্যাচে কিছুটা নিজেকে ধরে রেখে খেলার চেষ্টা করেছেন ওপেনার তানজিদ তামিম। আর ক্যারিবীয় মাটিতে ভরসার আরেক নাম মাহমুদুল্লাহ একাই এগিয়ে নিচ্ছেন রানের চাকা।
প্রথম ম্যাচে ১৫৫টি ডট বল খেললেও বোলারদের ম্যাচের হারের দোষ দিয়েছিলেন অধিনায়ক মিরাজ। ওয়ার্নার পার্কের ব্যাটিং উইকেটে বোলারদের চমক অনেকটাই অমাবস্যার চাঁদ। তারপরেও বাংলাদেশকে ২২৭ রানে অল আউট করে স্বাগতিকরা। তাহলে কেন পারছে না আমাদের বোলাররা? তাই আগামী ম্যাচেও বোলারদের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে নিজেদের মাটিতে একের পর এক বোমা ফাটাচ্ছেন ক্যারিবীয়রা। নিজেদের ব্যাটিং বোলিং কোনো কিছুতেই যেন পিছিয়ে নেই শাই হোপের দল। প্রথম ম্যাচে ২৯৫ রানের টার্গেটে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে টাইগারদের ২২৭ রানে অল আউট করে বোলিংয়েও নিজেদের জাত চিনিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পরে ব্যাটাররা সেই লক্ষ্য হেসে খেলেই ছুঁয়ে ফেলে। সিরিজের শেষ ম্যাচটি হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হোয়াইট ওয়াশের। ক্যারিবীয় মাটিতে কারা জয় দিয়ে শেষ করে সিরিজ, সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার এসেছে কক্সবাজারে। বুধবার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে ট্রফিটি। বৃহস্পতিবার থেকে ঢাকায় ও দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে ট্রফি। জুবায়ের নূর জানাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির গল্প। আইসিসির মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা হয়ে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। কঠোর নিরাপত্তার মধ্যে বিমানবন্দর থেকে সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে নেওয়া হয় ট্রফিটিকে। বুধবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত সৈকতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাখা হয় ট্রফিটি। এর আগে ট্রফিটিকে ঐতিহ্যবাহী সাম্পানে ভ্রমণ করানো হয়, যা কক্সবাজারেরই সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। প্রদর্শনী ঘিরে সৈকতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেলেও হতাশার সুর ছিল দর্শকদের কণ্ঠে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, সৈকতের প্রবেশপথ, এমনকি সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনেও কোনো ব্যানার বা প্রচারণা দেখা যায়নি। প্রচারণার অভাবে অনেক স্থানীয় বাসিন্দা এবং পর্যটক জানতই না যে কক্সবাজারে এমন গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট চলছে। ট্রফি ট্যুরটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ টুর্নামেন্টের অংশ, যা অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে ট্রফিটি ইতিমধ্যে পাকিস্তান ও আফগানিস্তান সফর শেষ করে বাংলাদেশে এসেছে। ভালো লাগছে, বিজয়ের মাসে এরকম একটা সাকসেস আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আর সামনাসামনি ট্রফিটা দেখে, এতদিন যেহেতু নিউজ মিডিয়াতে বা পেপার পত্রিকায় দেখেছি, আজকে সামনাসামনি দেখে অত্যন্ত ভালো লাগছে, গর্ববোধ হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে কক্সবাজার দেখতে পাবো, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে, মানুষ ভালো, আজকে ওয়েদার ভালো এনজয় করতেছে। এদিকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে কক্সবাজারে প্রদর্শনী শেষে ট্রফিটি ঢাকায় নিয়ে যাওয়া হবে। ঢাকায় ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং ১৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ট্রফিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর অংশ হিসেবে ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে ট্রফিটি। দেশের মানুষ যাতে ট্রফিটি দেখতে পারে সেই লক্ষ্যে ঢাকাসহ কক্সবাজারে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোতে ট্রফিটি প্রদর্শনের অংশ হিসাবেই বাংলাদেশে এসেছে এই ট্রফি। এর পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকা। বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই ট্রফি প্রথমবারের মতো কক্সবাজারে উন্মোচিত হলেও প্রচারণার অভাবে সেই জৌলুসটা অনেকটাই ম্লান হয়ে গেছে। ঢাকায় আরও বড় আয়োজন এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিসিবি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-20 ম্যাচে ঝড় তুলেছেন সিলেট বিভাগের ওপেনার জিসান আলম। 52 বলে সেঞ্চুরি হাঁকিয়ে লন্ডভন্ড করেছেন ঢাকা বিভাগের বোলারদের। ম্যাচের 15তম ওভারে আরাফাত সানি জুনিয়রের 5 বলের 5টিতেই ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ওপেনার। 16তম ওভারে পেসার সুমন খানের প্রথম 2 বলেও ছক্কা মারেন জিসান। 100 রানের এই ইনিংসে 4টি 4 ও 10টি ছক্কা মারেন তিনি। 53 বলে ঠিক 100 রানে আউট হন জিসান আলম বাংলাদেশের সাবেক উইকেট কিপার ব্যাটার জাহাঙ্গীর আলমের ছেলে। ঘরোয়া টি-20তে বাংলাদেশের 4র্থ দ্রুততম সেঞ্চুরি এটি। জিসান আলমের ঝড়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেটে 205 রান। 8 মাস পর মাঠে ফেরাটা সুখকর হলো না তামিম ইকবালের। জাতীয় লিগ টি-20তে ব্যর্থ হয়েছেন সাবেক এই অধিনায়ক।
রংপুরের বিপক্ষে ব্যাট হাতে 10 বলে 1-4 ও 1 ছক্কায় 13 রান করেন তিনি। অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না তামিম। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন বেশ আগেই। বাকি দুই ফরম্যাটে খেলা নিয়েও তার স্পষ্ট কোনো অবস্থান নেই। মাঝে বিপিএল ও প্রিমিয়ার লিগ খেলতে দেখা যায় তাকে। গত মে মাসে সবশেষ খেলেছেন প্রিমিয়ার লিগের ম্যাচ। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি এই ওপেনারকে। ডারবানে সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানকে 11 রানে হারিয়েছে সাউথ আফ্রিকা। পাকিস্তানকে 1-0 ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল প্রোটিয়ারা। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ডেভিড মিলারের ঝোড়ো গতির 50-তে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 183 রান করে সাউথ আফ্রিকা। মিলার 40 বলে 82 ও জর্জ লিন্ডে 24 বলে 48 রান করেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ 3টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেটে 172 রানে থামে পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের রিজওয়ান 62 বলে 74 ও সায়েম আয়ুব 25 বলে 31 রান করেন। জর্জ লিন্ডে 4টি ও কিউয়েনা 2টি উইকেট নেন। পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি গড়লেন অনন্য এক ইতিহাস। ক্রিকেটের 3 ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-20তে 100 উইকেট নেওয়ার কীর্তি গড়লেন বাঁহাতি এই পেসার। পাকিস্তানের প্রথম ও বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন অর্জন শাহিনের। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই রাসি ভ্যানকে বোল্ড করেন শাহিন। এরপর ডেভিড মিলারের 40 বলে 82 রানের ঝড়ো ইনিংস থামান দ্বিতীয় স্পেলে। শেষ ওভারে পিটারের উইকেট তুলে নিয়ে পূর্ণ হয় শাহিনের টি-20তে 100 উইকেটের কোটা। ম্যাচে 3 উইকেট নিয়ে পূরণ করেন টি-20তে 100 উইকেট। একই সঙ্গে ওয়ানডেতে 112 এবং টেস্টে 116 উইকেট রয়েছে শাহিনের ঝুলিতে। তার আগে এমন রেকর্ড ছিল সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা ও টিম সাউথির দখলে। তবে সবচেয়ে কম বয়সে এই মাইল ফলক স্পর্শ করে সবাইকে ছাড়িয়ে গেছেন শাহিন। 2027 নারী বিশ্বকাপের শুরু ও শেষের দিন ঘোষণা করেছে ফিফা। 24 জুন শুরু হবে নারী বিশ্বকাপের 10ম আসর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 25 জুলাই। মাসব্যাপী চলা এই বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। এবারই প্রথম নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে লাতিন আমেরিকার কোনো দেশ। তবে এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি ফিফা। আগামী বছর ড্রয়ের মাধ্যমে ভেন্যু চূড়ান্ত করে সূচি প্রকাশ করা হবে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। 2023 বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল স্প্যানিশরা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বড় জায়ান্টরা। আতালান্তাকে 3-0 গোলে হারিয়ে জয় ফিরেছে রিয়াল মাদ্রিদ। সালজবার্গকে 3-0 গোলে হারিয়েছে পিএসজি। শাখতার দোনেস্কে 5-1 গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। আর জিরোনাকে একমাত্র গোলে হারিয়েছে লিভারপুল। জুবায়ের নূর জানাচ্ছেন বিস্তারিত। চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় কাটানো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ মাঠে নামে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে। ম্যাচের 10 মিনিটেই কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় রিয়াল। তবে 35 মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়তে হয় এই গতিদানবকে। প্রথমার্ধে যোগ করা সময় স্পট কিক থেকে গোল করা আতালান্তাকে সমতায় ফেরান চার্লস ডি কেটেলার। 55 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালকে লিড এনে দেন। 3 মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন জুড বেলিংহাম। যদিও আতালান্তার লুকম্যান 65 মিনিটে গোল করে ব্যবধান 3-2-এ নামিয়ে ম্যাচে ফেরার আভাস দেয়, কিন্তু থিবো কর্তোয়ার একের পর এক দুর্দান্ত সেভে জয় নিশ্চিত করে রিয়াল। অন্য ম্যাচে জয় পেয়েছে পিএসজি। সালজবার্গকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে প্লে অফের রাউন্ডে যাওয়ার আশা জাগিয়ে রাখে ফরাসি জায়ান্ট। 30 মিনিটে গঞ্জালো রামোস, 72 মিনিটে নুনো মেন্দেস এবং 85 মিনিটে ডুয়ের গোলে জয় পায় লুইস এনরিকের শিষ্যরা। এই জয়ে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 24 নম্বরে অবস্থান করছে ফরাসি জায়ান্টরা। বুসেন্দা লিগের মতো ইউরোপিয়ান মঞ্চেও ছন্দে ফিরেছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে শাখতার ডোনেটস্কে 5-1 গোলে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষ 8-এ উঠে আসে বায়ার্ন। প্রথমে পিছিয়ে পড়েও একের পর এক গোল করে দারুণ প্রত্যাবর্তন করে বাভারিয়ানরা। বাভারিয়ানদের হয়ে মাইকেল অলিস জোড়া গোল করেন। বাকি গোলগুলো করেন কর্নার্ড লাইমার, থমাস মুলার ও জামাল মুসিয়াল। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে লিভারপুল। জিরোনার মাঠে 1-0 গোলে জয় তুলে নেয় অল রেডসরা। ম্যাচের 63 মিনিটে স্পট কিক থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। 6 ম্যাচে 6 জয়ের 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
ইউফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে জায়ান্ট ক্লাবগুলো। রাত 2টায় জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একই সময় জুভেন্টাসের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। আর মোনাকোর বিপক্ষে মাঠে নামবে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। বিস্তারিত রিপোর্টে। এবারে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর এই ধারাবাহিকতা ধরে রাখতে এবার কাতালানদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে বার্সা। তবে সম্প্রতি বার্সার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সবশেষ 5 ম্যাচে মাত্র 2 ম্যাচে জয় পেয়েছে কাতালানরা। ডর্টমুন্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে চায় বার্সেলোনা। দীর্ঘদিন ইনজুরিতে থাকা ফরওয়ার্ড আনসু ফাতি অনুশীলনে ফিরলেও খেলা নিশ্চিত নয়। লেভানডস্কি, রাফিনা, ইয়ামালরা রয়েছেন ফিট। পয়েন্ট টেবিলে 7 নম্বরে থাকা ডর্টমুন্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বার্সাকে। চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ 5 ম্যাচে মাত্র একটা ম্যাচে জিততে পেরেছে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে 20 নম্বরে। মাঠে নামার আগে ইনজুরি সমস্যা ভুগাচ্ছে দলকে। কোভাচিচ ও জোনসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। আর অসুস্থতার কারণে খেলতে পারবেন না ফোডেন। জয়ের ধারায় ফিরতে মাঠে নামবে সিটিজেনরা। অন্যদিকে সিটিজেনদের মতো জুভেন্টাসের সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ 4 ম্যাচের একটাতেও জিততে পারেনি ইতালিয়ান জায়ান্টরা। পয়েন্ট টেবিলে 22 নম্বরে থাকা জুভেন্টাসকে বড় পরীক্ষায় দিতে হবে সিটির বিপক্ষে। আরেক ম্যাচে মোনাকোর বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের 10 নম্বরে থাকা আর্সেনাল। গানারদের চ্যাম্পিয়ন্স লিগের সময়টা ভালোই যাচ্ছে। সবশেষ 5 ম্যাচে 4টিতে জয় পেয়েছে আর্সেনাল। ইনজুরির কারণে গ্যাব্রিয়েল ও ক্যালাফিওরির খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এক ধাপ পিছিয়ে থাকা মোনাকোর বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবে না। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।